আলোচনা করতে রাজধানী ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জনাব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে খুব অল্প সময়ে কি বিচার শেষ হলো শেখ হাসিনার, এটা কি তদন্ত দলের সাফল্য বলবেন কিনা আপনি? না, আসলে দেখেন, আমাদের কিন্তু সংবিধানে যে মৌলিক অধিকার আছে, আমাদের সংবিধানের ৩৫-৩ অনুচ্ছেদে উপ অনুচ্ছেদে কিন্তু বলা আছে কোনো ফৌজদারি অপরাধী অভিযুক্ত কোনো ব্যক্তি দ্রুততার সময়ের মধ্যে বিচার সুনিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তো সুতরাং আমাদের কিন্তু যদি মনে করে থাকি যে জুলাই আগস্ট ২০২৪-এর পরে আজকে নভেম্বর ২০২৫ এরকম সময় একটা বিচার হওয়াটা কিন্তু আমাদের সংবিধানের ৩৫-এর অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ ৩ অনুযায়ী কিন্তু ঠিকই আছে। সুতরাং আমি বলবো যে অন্য সাফল্য হচ্ছে বড় কথা, রাষ্ট্রের যে দায়িত্ব দ্রুত বিচার করা এবং কোনো ব্যক্তির ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে সুনিশ্চিত করা, সেটি কিন্তু হয়েছে। সুতরাং আমি আজকের এই রায় যেটি হয়েছে সেটি আমি মনে করি আমাদের সাংবিধানিক ধারাবাহিকতায় সংবিধানের একটি অনুচ্ছেদ, মৌলিক অধিকার সংক্রান্ত যে অনুচ্ছেদ, তার একটি বাস্তবায়ন হিসেবে দেখতে চাই। অবশ্যই আমি মনে করি যে এই বিচারটি সুসম্পন্ন করার জন্য যারা তদন্তকারী সংস্থা ছিলেন, যারা প্রসিকিউটর টিম ছিলেন এবং এই ট্রাইব্যুনালের বিচারপতি যারা ছিলেন, এমনকি ডিফেন্স যারা নিয়েছেন, কারণ এখানে অভিযুক্ত মূল দুজন আসামি অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তারা কিন্তু উপস্থিত ছিলেন না। সুতরাং তাদের অনুপস্থিতিতে কোনো আসামির বিচারের ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়া কিন্তু অনুসরণ করতে বেশ সময় লেগেছে। তাদের পক্ষ থেকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী উপস্থিত ছিলেন। সবচেয়ে বড় কথা, এখানে উপস্থিত একজন ব্যক্তি জনাব পুলিশের সাবেক আইজি জনাব মামুন সাহেব, তিনিও কিন্তু একটা ডিফেন্স নিয়েছেন, তিনি রাজসাক্ষী হয়েছেন। সুতরাং মোটা দাগে আমি বলতে পারি যে একটা বিচারিক প্রক্রিয়ার যে প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের বিচার সুসম্পন্ন হওয়ার কথা, সেই সমস্ত প্রক্রিয়াগুলো তো আমরা দেখেছি যেগুলো সম্পন্ন হয়েছে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে বিচারের সঙ্গে সম্পৃক্ত যারাই আছেন তারা আমি মনে করি তাদের প্রত্যেকেরই অবশ্যই তাদের কর্ম তৎপরতার কারণে এত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বর্বরোচিত ঘটনা, ছাত্র তরুণদের জীবাতগুলো মানুষের জীবন, এই সমস্ত আমার মনে হয় যে দ্রুত বিচারের মাধ্যমে তো তাদের যে একটা বিচার, বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। শেখ হাসিনাকে ফেরানো না গেলে রায় কার্যকর হবে কিভাবে? না দেখেন, এটা তো হচ্ছে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল যদি হয়, কোনো কারণে সাজা হয়, তাহলে যখন তিনি গ্রেপ্তার হবেন কিংবা যখন আইন আদালতের সামনে আসবেন তখনই তার রায় কার্যকর হবে। তবে এখানে একটি বিষয় খেয়াল করতে হবে, কিন্তু এই রায়টি কিন্তু চূড়ান্ত না। এখানে আপনারা খেয়াল করে দেখবেন যে জনাব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিলেও আরেকজন আসামি যিনি রাজসাক্ষী হিসেবে, তাকে কিন্তু ন্যূনতম 5 বছরের সাজা দেওয়া হয়েছে। সুতরাং তার কিন্তু এই রায়ের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কিন্তু আপিল করার সুযোগ রয়েছে, যেই সুযোগটি কিন্তু আইনগতভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ক্ষেত্রে নেই। সুতরাং তিনি কিন্তু আলটিমেটলি পুরো রায়টি কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কিন্তু বিবেচিত হবে। কারণ যখন যে কোনো একজন যখন আপিল করবেন, ধরে নেওয়া হচ্ছে যে আপিল করবেন, আবার আমি যতটুকু জানতে পেরেছি রাষ্ট্রের পক্ষ থেকে সাবেক আইজিপিকে দেওয়া যে 5 বছরের ন্যূনতম দণ্ড, তাকে তারা সংক্ষুব্ধ হয়ে তারাও হয়তো একটা আপিল করতে পারেন। সুতরাং সেক্ষেত্রে কিন্তু পুরো মামলাটি কিন্তু আলটিমেটলি আপিল বিভাগে কিন্তু আবার শুনানি হবে এবং সেই শুনানির মাধ্যমে আসলে এই রায়টির কার্যকারিতা কিংবা স্পষ্টতা কিন্তু পরিলক্ষিত হবে। তবে খোলা চোখে এখন যেটা মনে হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান কামাল, তারা স্বতন্ত্রভাবে গ্রেপ্তার না হয়ে কিংবা আদালতের সামনে হাজির না হয়ে, অর্থাৎ আত্মসমর্পণ না করে তারা কিন্তু আপিল করার সুযোগটি এই আইনে পাচ্ছেন না। এবং এই আইন না, আমাদের বাংলাদেশের প্রচলিত যে কোনো আইনেই তিনি এই সুযোগটি পাবেন না। জি জনাব কাজল, সম্পদ বাজেয়াপ্তের বিধান কি মানবতা বিরোধী অপরাধ মামলায় নতুন করে যুক্ত হয়েছে কিনা? না, আমাদের শুধুমাত্র এই ক্ষেত্রে কেন হবে, আমাদের যে প্রচলিত যে সমস্ত দুর্নীতি দমনের মামলা হয়, সেই দুর্নীতি দমনের কারণে যদি কোনো কারণে দুর্নীতি মাধ্যমে অর্জিত সম্পত্তি, সেই সম্পত্তি তো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হয়। সুতরাং শুধুমাত্র কথা মনে করার কোনো কারণে এটি একমাত্র আইন কিংবা একটি মাত্র বিচারিক প্রক্রিয়া যেখানে কোনো অভিযুক্ত ব্যক্তি, সাজাপ্রাপ্ত ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত হলো, আমরা হরহামেশা দেখে থাকি। এবং আমাদের দেশের অনেক রাজনৈতিক নেতা, মানে মানবতা বিরোধী অপরাধ মামলায় এর আগে এই ধরনের সিদ্ধান্ত কখনো হয়েছে কিনা? না, একটা শুনেন, আইন তো বিধান তো আছে, এই কথা একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই আইনটা কিন্তু স্বাধীনতা পরবর্তী 1973 সালে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব কর্তৃক প্রণীত আইন। এই আইনটি কিন্তু দীর্ঘদিন অকার্যকর থাকলেও 2009 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই আইনটাকে পুনর্জীবিত করেছেন, এই ট্রাইব্যুনালকে সক্রিয় করেছেন,
অনেক মানুষকে বিচার করেছেন এবং অনেক মানুষের বিচারের মাধ্যমে সাজা ফাঁসি দিয়েছেন। এবং তখন কিন্তু তার প্লি ছিল যে আমরা একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছি, কারণ আমাদের সংবিধান মোতাবেক এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন যেটা, সেই আইনটি একটা আন্তর্জাতিক মানে তাদের বক্তব্য অনুযায়ী। সুতরাং এই আইনের যে সমস্ত বিধান আছে সেই বিধান কখন কোন ক্ষেত্রে কার্যকর করবে সেটা তো একটা আদালতের উপর নির্ভর করে। যেহেতু আইনি বিধান ছিল, সুতরাং আদালত সেই আইনি বিধানটি কার্যকর করেছেন। এটা নতুন কোনো কিছু করেছেন বলে আমার কাছে মনে হয়নি। অবস্থার জি, আপনার বক্তব্য স্পষ্ট জনাব রুহুল কুদ্দুস কাজল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।